আসসালামু আলাইকুম। আমি এখন যেখানে আছি এটা হচ্ছে জেদিদ সানায়া ইসলাম বিলা বলে আর কি, এখানে 18 নম্বর 16 নম্বর এক্সিটে। তো আমি যখন ফার্স্ট সৌদিতে আসি তখন এখানে আমার এক রিলেটিভের কাছে আসছিলাম, সে এখন এখানে নেই অবশ্য। তো সেখানে আর কি এলাকার ভাইরা আছে, তাদের সাথে ছোটো ভাইরা আছে, তাদের সাথে দেখা করতে আর কি ঈদের সময় আসা। তো এসে আমার পুরনো একটা স্মৃতি মনে পড়ে গেল, যার কারণে ভাবলাম যে আপনাদের মাঝে তুলে ধরি। আর এখানে আরেকটা কাজ চলতেছে, সেটা আপনাদেরকে দেখাই। সৌদিতে রোড, এটা কি একটা কুবরি ছিল, কুবরি বলতে একটা ব্রিজ ছিল, ব্রিজের তল থেকে ব্রিজটা আপনাদেরকে দেখাই। ওই যে ব্রিজটা, ওইটা রোডটা বন্ধ করে দিয়ে এই পাশে একটা বাইপাস সড়ক করে দিয়ে ওইটা আসলে বন্ধ করে দিয়েছে। সে যেহেতু সাধারণত রোডের ভিতরে তো একেবারে ঘোরাফেরা যায় না, তো আমি চেষ্টা করলাম যে আপনাদেরকে একটু রোডটা ঘুরে দেখাই আর কি। তো আর আরেকটা স্মৃতি আছে, যেটা হচ্ছে আমি প্রায় 1 বছর আগে এই পাশে একটা জায়গায় থাকতাম, এখান থেকে দেখা যায় আর কি। তো সেটা আপনাদের মাঝে একটু স্মৃতি বিজড়িত জায়গাটাও দেখানোর জন্য একটু মন চাইলো, তাই আর কি ভিডিওটা করলাম। তো ইনশাল্লাহ সাথেই থাকেন আর দেখেন সৌদির পরিবেশটা, এখানে স্থানের যে পরিবেশটা আর কি ইসলাম বিলা বলে। আর ইসলাম বিলা বলার মূল কারণ হচ্ছে এখানে বাংলাদেশি এক কন্ট্রাক্টর আছে, যার নাম ইসলাম, বরিশাল বাড়ি। উনি লোকটা বেশি লম্বা না, খাটো করে কালো। উনি এখানে এসে খুব অনেক কষ্ট করছে, পরবর্তীতে উনি এত বড় কন্ট্রাক্টর হয়েছে সৌদির বুকে যে তার অফিসে সৌদিরাই কাজ করে, অফিসিয়াল কাজবাজের জন্য 40-45 জন সৌদি কাজ করে। আর এই পুরো ভিলাটা তার ইজারা নেওয়া। এখানে তো আর জমি নিজের নামে করা যায় না, যেহেতু আর রাষ্ট্রের সব কিছু প্রিন্স বা রাজা প্রধান দেশ, তো সেক্ষেত্রে লিজ নিয়ে এটা পুরোটাই ইসলাম বিলা নাম হয়েছে, যেহেতু ইসলাম কন্ট্রাক্টর এখানে করে, এই কারণে এটা জায়গাটার নাম হচ্ছে ইসলাম বিলা। তো চলেন ইসলাম বিলার সামনে যে রোডটা চেঞ্জ করে তারা সামনের দিকে দিচ্ছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করি। এই রোডটা আপনি বিশ্বাস করবেন না যে কতটা বিজি ছিল। হ্যাঁ, এটা সৌদি সরকার নতুন পরিকল্পনা করে এটা বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দিয়ে এখান থেকে একটা ইউটার্ন ছিল ব্রিজের উপর থেকে, কুবরির উপর থেকে, তো সেটা বন্ধ করে দিয়ে এখান থেকে বাইপাস করে দিয়েছে। আর ওই যে রোডটা আছে ওইটা আপনার বাইপাসটা কেন করছে, যে ইউটার্নটা কেন বাদ দিছে এখান থেকে, যে ওইখান থেকে সোজা একটা রোড যাবে, ওইটা এই জন্য আর কি। তো একটু সুযোগ যেহেতু পেলাম আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখায় আর কি ব্যাপারটা যে কেমন। আর এই যে রোডটা করছে এটা নতুন করছে আর কি, দেখেন গাড়ির কত চাপ এখানে। এখানে আসলে 1 সেকেন্ডের জন্য দাঁড়ানোর ব্যবস্থা থাকে না। তো রোড বন্ধ করে দিয়ে ওইখানে একটা রোড করে দিছে, দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। ষোলো নম্বর এক্সিট এটা আর কি। তো এই যে ব্রিজটা, কুবরিটা আর কি, সৌদিতে আরবিতে এটাকে কুবরি বলে। কুবরি পাশ থেকে এখানে এই যে ইউটার্নটা, এখানে খুবই বিজি একটা রাস্তা, মানে খুবই ব্যস্ত একটা সড়ক, যেটা এখন বন্ধ হয়ে গেছে বিধায় আসলে গাড়ির চাপটা দেখা যাচ্ছে না। আর বিশেষ করে এখানে একটু ঝামেলা হয়েছিল, কারণ আশেপাশে লোকজন থাকে রোডে, মানে সহজে এদিকে আসাও ঝামেলা ছিল, সেক্ষেত্রে রাস্তাটা একটু ক্লিয়ার হলো। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। রাস্তা আসলে ক্লিয়ার হবে না, পাশ থেকে ওইখান থেকে বাইপাস সড়ক আরেকটা হবে, যেটা এই রোডের সাথে মিলবে, সেভাবেই আর কি তাদের পরিকল্পনা, যে এখন পর্যন্ত যা দেখে বোঝা যাচ্ছে আর কি। তো ব্রিজের উপরে উঠতেছি, একটু হেঁটেই দেখাই। হেঁটে হেঁটে যেহেতু সময় পাইছি, কালকের দিন পরে আমাদের ডিউটি শুরু, তো ভাবলাম যে ভিডিওতে আসলে এরকম বানানো হয় না, তো আপনাদের মাঝে একটু তুলে ধরি। আর সবসময় তো সব জায়গায় যাওয়া হয় না কাজের ব্যস্ততার কারণে, এটাই প্রবাস জীবন। এই যে যাদের এখানে আসছি তারা সবাই ঘুমাচ্ছে এখন, কাল সারাদিনও ঘুমাইছে, এখনও ঘুমাচ্ছে। প্রবাসে এই যে আমাদের ঈদ মূলত ঈদের দ্বিতীয় দিনই, সৌদির দ্বিতীয় দিনই হয়, কারণ বাংলাদেশে পরের দিন, তো ওটাই আমাদের ঈদ। অ্যান্ড ফ্যামিলির সাথে সময় দেওয়া, কথাবার্তা বলা, বাচ্চাদের সাথে কথা বলা, নিজের রক্ত থুয়ে আর কি বিদেশে থাকা, তো এটা যে কত কষ্ট বা বেদনাদায়ক যে প্রবাসে আছে সেই বলতে পারবে। ফ্যামিলি থুয়ে দূরে থাকা, আর বিশেষ করে বছরের 2টা দিন ফ্যামিলিকে যখন মিস করি, সব প্রতিনিয়তই মিস করি, কারণ ফ্যামিলি ছাড়া এখানে এক মুহূর্ত থাকা সম্ভব না, মন টিকে না। তো ফ্যামিলির মানুষ, প্রত্যেকটা মানুষকে মিস করি, মান অভিমান সব কিছু মিল করে। আসলে বাংলাদেশে যেমন ঈদের সময় একটা বোনাস দেয় বা উৎসব ভাতা দেয়, সৌদিতে এরকম কিছুই না। আপনার 20 তারিখে ঈদ বাজছে, তার মানে আপনি ওই যে এর আগের মাসে যে বেতনটা পাইছেন ওইটাই শেষ।
আপনার অনেক সময় 30 তারিখ বাদলেও বেতন দেয় না, টাইম টু টাইম দিবে, 1 পয়সাও বেশি দেয় না। ঈদ বলতে যে বিনোদন বা ফ্যামিলির একটা কিছু, এটা না। কিন্তু যারা দেশে থাকে তারা তো আসলে বুঝতে পারে না, বুঝতে চায়ও না যে বিদেশে আছে। কিন্তু আসলে ঈদের মাসটা প্রবাসীদের জন্য আরও বেশি কষ্টের হয়ে দাঁড়ায়, যে সবার জন্য প্রেশারের হয়ে দাঁড়ায়, যে সবার জন্য শপিং করা লাগবে, এক্সট্রা কিছু টাকা দেওয়া লাগবে। কিন্তু ইনকাম তো প্রবাসীদের একটাই, এটা আসলে কেউ বুঝতে চায় না। যাই হোক, তারপরে সব কিছু মেনে নিয়ে এটাই জীবন, এভাবেই চলতে হবে। তো আপনাদেরকে আরও কিছু ভিডিও দেখায়। এখানে ঈদের ছুটিতে অনেকেই ক্রিকেট খেলছে। দেখেন, এই রোডটা বাইপাস রোড হবে, আসলে আমি যেটা বলছি ওইটাই। এখান থেকে এই রোডটা ভিলার সামনে থেকে আরও বেশি বিজি হয়ে যাবে, কাছে চলে গেল। তো এই ক্ষেত্রে একটু রিস্ক। তো এই যে ওভারব্রিজটা ছিল, যেটা ইউটার্ন নিয়ে রোড ঘুরে আসা লাগে, ওইটা। এইখানে সৌদিতে আপনি মনে করেন ওই পাশে যাবেন, কিন্তু এখানে কোনো ইউটার্ন নেই বা কোনো কিছু নেই, ইশারা নেই। তো আপনার 5 কিলোমিটার হলে 5 কিলোমিটার ঘুরে আসতে হবে। যে এমন কোনো সুযোগ নেই যে বাংলাদেশের মতন পাশ দিয়ে উঠাই দেবো, এরকম কোনো সুযোগ এখানে নেই। তো আপনাদেরকে দেখাই, ওই একটা ছোট একটা টাওয়ারের মতন দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে আমি যেখানে থাকি, ওই বিল্ডিংয়ের উপরে থাকতাম আর কি ওইখানে। তো প্রায় বছরখানিক হয়ে যাচ্ছে আমি কোম্পানির বেলাতে উঠে গেছি, এই কারণে আর কি মনে চাইলো যে দীর্ঘদিন যেখানে থাকলাম সেখানে একটু যেতে। তো এখন যাওয়া যায়, প্রচণ্ড রোড ভাই এখন যেতে গেলে। আর ওইখানে আমাদের পরিচিত কেউ নেই, যেহেতু কোনো মানে লাভ নেই, এই কারণে আর কি। তো আপনাদের দেখানোর জন্য আর কি, আমি আমার স্মৃতিচারণ করানোর জন্যই বা আপনাদের মাঝে শেয়ার করার জন্যই আর কি আমি মূলত আসলাম। তো এই রোডটা সম্ভবত ভেঙেই ফেলবে, এখানে যে এই রোডটা আছে, এই যে অলরেডি ভেঙে ফেলছে কিছু কিছু। আর ওই রোডটা সোজা যাবে ওইখান থেকে, ওই সাইড থেকে বাতা স্কান থেকে বাতা যাওয়ার জন্য একটা রোড হবে আর কি এখান থেকে। তো এই হচ্ছে ব্যাপার। এই একটা বাইপাস সড়ক ছিল, এটা ইউটার্ন নিয়ে ওই সাইড থেকে ঘুরে ওই রোডে যেতে হতো। তো এরকমই আর কি, রোড পার হতে গেলে এরকম সচরাচর না। আর এখানে তো রোড পার হওয়া খুবই রিস্ক। কেউ যদি একা একা বেরোতে চায় যে আমি ওই সাইডে একজন লোক দাঁড়ায় রয়েছে বা ওই সাইডে কেউ অপেক্ষা করছে আমি যাবো, এত সোজা না। গাড়ি 100-120 এরকম গতিতে থাকে, মানে অ্যাক্সিডেন্ট একটু হেরফের হলেই জীবন জায়গায় শেষ। আর এখানে অ্যাক্সিডেন্ট করলে কেউ আপনাকে ধরবেও না, কারণ এখানে পুলিশ যতক্ষণ না আসবে ততক্ষণ কোনো কিছু করবে না। গাড়ি অ্যাক্সিডেন্ট হলে ওইখানেই ফেলে রাখতে হবে, পুলিশ আসবে, দেখবে কার দোষ বা কী, তারপরে যে ওইটাই হবে আর কি। তো ওইটাই আমি দেখাচ্ছিলাম যে আমার স্মৃতিময়, যেখানে আমি দীর্ঘ 1 বছর ছিলাম ওইখানে। জায়গাটা আসলে খুব ভালো, এখানে কোনো পুলিশের ঝামেলা নেই, কোনো কিছু ঝামেলা নেই। জিনিসপত্র, খাবার দাবার সব কিছু খুব কমের মধ্যে, সব হাতের নাগালে ছিল। পাশেই নেক্সট ছিল এখানে দুবাই মার্কেট নামে একটা জায়গা ছিল, এখানে পাশে সুন্দর একটা পার্ক ছিল। তো এখন যেখানে আছি এখানে আসলে সৌদি এরিয়া, ওখানে রেস্তোরাঁতে থাকি আর কি আমরা। তো আসল কথা, প্রবাসী জীবনে কোনোটাই শান্তির না, তারপরে করে নিতে হয়। প্রবাসী জীবনে দূরের লোকগুলোকে কাছে বানায় নিতে হয়। আর আপনি প্রবাসে অনেক সমস্যা পড়বেন, কারণ আপনি যদি একটু শিক্ষিত হন বা একটু ম্যাচিওর পারসন হন, তো বিদেশে এসে আপনি এদের সাথে অ্যাডজাস্ট করতে খুবই সমস্যা হবে। এই কারণে সমস্যা হবে, কারণ এরা ম্যাক্সিমাম এমন ফ্যামিলি থেকে উঠে আসে যেখানে ওদের ফ্যামিলি বুঝে যে ছেলে বড় হবে, বিদেশ পাঠিয়ে দেবো, টাকা ইনকাম করবো, লাখ লাখ টাকা ইনকাম করবে। যার কারণে তারা প্রাইমারি শিক্ষাটাও পরিপূর্ণ করে না। মানুষের সাথে ম্যানারটা, ব্যবহারটা, এটা এরা বোঝে না। তো আপনাকে অকারণে ক্রিটিসাইজ করবে, বিভিন্ন ধরনের কথা বলবে, আপনি কত সময় সহ্য করতে পারবেন? আর এরা এমন আচরণ করবে আপনি সহ্য করতে পারবেন না, কিন্তু তারপরেও থাকতে হয়। এটাই প্রবাসী জীবন, এইটার বাস্তব সাক্ষী আমি নিজেই। কারণ আমি বাংলাদেশে বিএসএস কমপ্লিট একটা ছেলে, আশা ছিল যে খুব ভালো একটা কিছু করব এখানে এসে। আসল কথা, তকদির বলতে একটা কথা আছে। তবে হ্যাঁ, আমি যেখানে ঢুকছি সেখানে আল্লাহ দিলে, আমি প্রথমে অনেক কষ্ট করছি, আল্লাহ এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো রাখছে, কাগজপাতি হয়ে গেছে। সবাই দোয়া করবেন আমাদের জন্য, প্রবাসীদের জন্য। প্রবাসীদের জীবনটা আসলে এমনই। আর কিছু কিছু মানুষ আপনার বিদেশে আসে,
যে দেশে থাকতে উল্টাপাল্টা করে বলতো, গ্যাঞ্জাম ফ্যাসাদ পাড়ামারি, তাদেরকে পাঠায় ফ্যামিলির জোর করে। আর কিছু কিছু অঞ্চল আছে যেমন ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, ভৈরব, অন্যান্য এরিয়া, সিলেট, এরা হচ্ছে আসে, এদের ফ্যামিলির সিস্টেমটা এটা যে এরা বড় হলে, ছেলে একটা হলে এরা বিদেশ যাবে, তাদের চিন্তাভাবনা আবার ওই রকম। আর কিছু কিছু অঞ্চলের লোক আছে যারা বিদেশ পাঠায় এই কারণে যে কিছু ঝামেলা হয়েছে, আবার অনেকে ওই মনে করে বিদেশে আসলে পরে অনেক টাকা ইনকাম করা যায়। যেমন আমি এসে ফেসে গেছি, আমাকে যে নিয়ে আসছে বলছে বাংলাদেশে 1 লাখ টাকার বেশি আমি ইনকাম করতে পারবো এখানে, কিন্তু এসে দেখেন, এসে অনেক ত্যাগ করছি ভাই। কাগজ 3 মাস পরে শেষ হয়ে গেছে, আমাকে 1 বছরে আকামা দেওয়ার কথা 3 মাসে পাইছি। তারপরে ভালো একটা কাজে দিছিল, সেখানে 3000 রিয়াল দিয়ে ঢুকছিলাম, সেটাও আমার চলে গেল, চাকরিটাও চলে গেল। পরবর্তীতে বাংলাদেশ থেকে 2000 টাকা নিয়ে আসছিলাম, যদি কখনো বাসায় যায় তখন সাথে করে নিয়ে যাব, সেই টাকাটা তো ভেঙে খায়। লাস্টে একটা মানুষকে ধরে একটা কাজে ঢুকে তারপরে আল্লাহ দিলে আস্তে আস্তে লেগে থেকে 2 বছরের পরে আমি একটা এস্টাবলিশ জায়গায় আসছি। আসল কথা, পরিচিত কেউ না থাকলে বা ভালো সাপোর্ট না থাকলে বিদেশে এসে কোনো লাভ নেই। আর সৌদি আরবে আপনি যে আসবেন, কোম্পানির ভিসা কেউ দেবে না। দালাল আপনাকে বলবে হ্যাঁ কোম্পানির এটা আছে, কোম্পানি ওইটা আছে, কোম্পানির ভিসা দেবো তোমারে, এই টাকা বেতন, এটা ওইটা, কিন্তু এসে দেখবেন পুরাটাই মিথ্যা, বানোয়ার। বলবে 5 লাখ 6 লাখ টাকা দিবে, আপনাকে 3 মাসের আকামা দিবে, যেটা পাসপোর্টের সাথেই থাকে, আপনি একটা ভিসার অ্যাপ্লাই করলে সেটাই পাবেন। এরপর আপনার খোঁজও নিবে না, কোনখানে কাজে দিবে সেটা আপনিও নিজে বলতে পারবেন না। ঠিক আছে, এটা হচ্ছে বাস্তব কথা। আপনি যে কতটা প্রেশারে পড়বেন, আপনার যদি কেউ না থাকে আর খোঁজখবর না নিলে। আসল কথা যে প্রতিটা প্রবাসী প্রতিদিনই কোনো না কোনো আতঙ্কে থাকে, কোনো না কোনো এসে থাকে। আর ফ্যামিলির কথা তো কি বলবো, এটা আমাদের হৃদয়ে চাপা পড়া একটা কষ্ট। যাক, সবাই দোয়া করবেন আল্লাহ আমাদেরকে যত দ্রুত সম্ভব ইনশাআল্লাহ আমাদের সব ঝামেলাগুলো মিট করে, বা যে টাকাটা খরচ করে আসছি ওটা উঠায়, কিছু টাকা যেহেতু ভাই বিদেশ আসছি, কিছু তো নিয়ে যেতে হবে। খালি হাতে যে আবার ফিরে নতুন করে শুরু করতে গেলে এটা, আর প্রবাসীরা ম্যাক্সিমাম কি করে, যেমন এই ঝামেলাগুলো হয় হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জের লোকজন বা অন্যান্য জায়গার যারা আসে, এরা প্রতি মাসে টাকা পাঠাচ্ছে, 18 বছর 20 বছর বিদেশ করতেছে। ভাই কোনো ডাইনে 1 টাকাও নেই, আমি এমন লোকও দেখছি ডাইনে 1 টাকাও নেই। ঠিক আছে, ডাইনে 1 টাকাও নেই তার। সে যদি কোনো বিপদে পড়ে যায়, তারা আবার বৃদ্ধকালেও বিদেশ আসে, তাহলে তার জীবনটা তো পুরোটাই কাটালো প্রবাসে। সে কি প্রবাসে কাজ করার জন্য জন্মগ্রহণ করছে? ভাই দোয়া করেন, যেহেতু আসছি, আল্লাহ যেন আসলে কোনো বিপদে না ফেলে। ইনশাআল্লাহ আল্লাহ ভালো রাখুক সহি সালামতে, এবং আমি আমার দেনাদায়গুলো শোধ করে আল্লাহ যত দ্রুত সম্ভব কিছু টাকা ক্যাশ হলে দেশে যায়, কিছু একটা করে খেতে হবে। আর আমি যেহেতু একটা ওরিয়েন্টের TSM ছিলাম, তারপর ডেল্টা লুব্রিকেন্টের বিজনেস ডেভেলপার ছিলাম, তো সেই ক্ষেত্রে আমি দেশে গেলে ইনশাল্লাহ আমি একটা কিছু করে খেতে পারবো, এই আশাটা আছে। কিন্তু এখন যে আমি যাব, এখন একটা মোটামুটি একটা এস্টাবলিশ জায়গায় আসি, তো আর 2-1 বছর থেকে আমার দেনাগুলো কমপ্লিট করে কিছু টাকা ক্যাশ করে, যেটা আমার বৃদ্ধকালের সাপোর্ট হিসাবে বা কোনো একটা প্রপার্টি কিনে রেখে দেবো, যেটা আমার ভবিষ্যতের জন্য কাজে হয় বা ফ্যামিলির একটা আস্থার জায়গা থাকে, এটার জন্যই মূলত এখনও পড়ে আসি। তো আল্লাহর দ্বারা দোয়া করেন সকল প্রবাসী, আল্লাহ যেন দ্রুত তার মনের আশাটা পূর্ণ করে এবং দেশে যেতে পারে, এবং আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। আল্লাহ হাফেজ, ইনশাআল্লাহ পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ব্লগে। বাই বাই।